হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাট রাইট নাও একটু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি। রিজন সম্ভবত আমি আমার কোনো নার্ভ ড্যামেজ করে ফেলছি। যারা নিউরোডাইভার্জেন্ট তারা বুঝতে পারবা। আমার একটা ঘুমানোর স্টাইল আছে যেটা আমাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা হচ্ছে আমি এইভাবে ঘুমাই, মানে এরকম করে ঘুমাই, না হলে এই কাইথলে এরকম করে ঘুমাই। বেশিরভাগ সময় এইভাবে কাইথলে ঘুমাইতে ঘুমাইতে আমার এখানের কোনো একটা নার্ভ এতটা ব্যথা করতেছে যে আমি কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আজকে যে 12 প্যাচালটা শ্যুট করতেছি এটা 3rd টাইম শ্যুট হতে যাচ্ছে। আমি লাস্ট 2টা 12 প্যাচালে সারাক্ষণ এভাবে হাত টিপতেছিলাম। নিজের হাত ম্যাসাজ করতে করতে আমি গল্পের ভিতর থেকে কখন বের হয়ে গেছি আমি টেরই পাই নাই। স্নিগ্ধ আমাকে অনেক বকা দিতেছে যে অর্থোপেডিক ডাক্তারের কাছে যাও, আর মেডিসিন ডাক্তারের কাছে যাও। আমি যাবো বলে জিনিসটা ইগনোর করতেছি। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমাকে এখন যাইতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমার যে ডক্টরকে বুঝাইতে হবে যে আমি এইভাবে ঘুমাই, এটা হচ্ছে সবচেয়ে এম্বারেসিং সিচুয়েশন। সো এই অবস্থাতে কি আর বলবো বলো, ভিডিও বানাইতে পারতেছিলাম না। আমি জানি অনেকেই রাগ করতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, আমাকে বলতেছে আমি কেন এরকম বারবার হারাই যাই। এর ভিতরে আমার ইনলজরাও বাসায় আছে। সব মিলাই একদম একটা খিচুড়ি একটা অবস্থা। কোনো মতেই ভিডিও বানাইতে পারতেছিলাম না। সো আজকে সাহস নিয়ে আজকে বসলাম, হোপফুলি ভিডিওটা শ্যুট করতে পারবো। যেটা না বললেই না, এখন কিন্তু স্কিন আর্টিস্টিতে একটা ক্লিয়ারেন্স ধামাকা অফার চলতেছে। তো আমি ভাবলাম যেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার খুবই পছন্দের একটা প্রোডাক্টের উপরে অনেক বড় একটা ডিসকাউন্ট চলছে। অনেক সময় আমাকে আপুরা বলে থাকো যে আপু আমার মুখে ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে, অ্যাকনির নর্মাল প্রবলেম রয়েছে এবং আমার মুখে দাগ রয়েছে, আমি কি প্রোডাক্ট ব্যবহার করব। আমি মনে হয় 1 বছর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোনাজোরের এক্সট্রিম ডার্ক স্পট সেরাম। যাদের ফাঙ্গাল অ্যাকনি রয়েছে, স্কিনে অ্যাকনির সমস্যা, র্যাশের সমস্যা এবং মুখের দাগ, তাদের জন্য আদর্শ একটা সেরাম। যখন আমার ওয়েট অনেক অনেক বেশি ছিল, 100 কেজি প্লাস, যখন আমার সারা মুখে র্যাশেজ হয়ে থাকতো, আমি কিচ্ছু ব্যবহার করতে পারতাম না, তখন এই সেরামটা ছিল আমার অনলি অন অপশন স্কিনটাকে ব্রাইটেনিং করার, মুখের দাগ দূর করার। কারণ তখন আমার মুখে প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাকনি হতো। স্টিল নাও যাদের ফাঙ্গাল অ্যাকনি এবং অ্যাকনির প্রবলেম রয়েছে, অ্যাকনি প্রন স্কিন, এর সাথে সাথে মুখের দাগ দূর করতে চাচ্ছ, তাদেরকে এটা আমি হাইলি রেকমেন্ড করব। কারণ এখানে সেন্ট্রাল অ্যাজিওটিকা এক্সট্রাক্ট আছে, এটা তোমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে। এবং এখানে নাইসিনামাইড আছে, যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। যাদের মুখের আশপাশে ছোপ দাগ আছে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে। এটা কিন্তু খুবই হাইটেক টাইপের একটা সেরাম। এর রিজন এটা খুবই পাতলা। যখন তুমি তোমার স্কিনে ব্যবহার করবা, একটা টিকলিং সেন্সেশন ফিল করতে পারবা, যে কেমন সুরসুরি একটা তোমাকে ফিলিংস দিচ্ছে। রিজন নর্মালি সেরামগুলো যেরকম টাইপের হয়ে থাকে, এটা আরও ছোট মলিকিউল দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেন এটা খুব দ্রুত তোমার লোমকূপের ভিতরে ঢুকে যেতে পারে, একেবারে কোষের ভিতরে, যে কারণে তুমি ইমিডিয়েটলি ফিল করতে পারো যেটা সুরসুরি দিচ্ছে তোমার স্কিনে। এবং এটা খুব দ্রুত তোমার স্কিনের ভিতরে যে এটা অ্যাক্টিভ হয়ে কাজ করা স্টার্ট করে দেয়। এটা রেগুলার প্রাইস হচ্ছে 2500 থেকে 2600 টাকা। এক্স্যাক্ট প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিব। রাইট নাও স্কিন আর্টিস্ট্রি পেজে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র 1800 টাকায়। 1800 টাকায় তো রিসেলাররাও কিনতে পারে না। আমরা এটা এত কম দামে দিয়ে দিচ্ছি কারণ আমাদের হাতে অনেক অল্প প্রোডাক্ট আছে। আমরা জাস্ট ক্লিয়ারেন্সের জন্য এটা দিয়ে দিচ্ছি। এর রিজন, এটার ডেট কম। এটার ডেট আছে আর মাত্র 6 মাস। দেখো এখানে প্রোডাক্ট আছে মাত্র 50 ml। এতটুকু একটা প্রোডাক্ট তুমি যদি রেগুলার ব্যবহার করো, 6 মাসের ভিতরে শেষ করা কোনো বিষয় না। আমি মনে করি খুবই ভালো একটা অপরচুনিটিস। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় এরকম অফার খুঁজতাম যে কম দামের ভিতরে কিভাবে প্রোডাক্ট পারচেস করব। ইভেন এরকমও আছে যে অনেক পেজ থেকে আমি এরকম প্রোডাক্টও পারচেস করতাম যে আর 1 মাস সময় আছে, এরকম টাইপের ভিটামিন সি সিরাম আমার তো মাখলেই হয়ে যাবে, 1 মাসের ভিতরে আমি প্রোডাক্ট মেখে শেষ করে ফেলতে পারবো। সো আমি এরকম টাইপের প্রোডাক্টগুলো দেখা যেত যারা 1 মাস সময় আছে
2,500 টাকা দামের প্রোডাক্ট ওরা 800-900 টাকায় দিয়ে দিচ্ছে, আমি নিয়ে নিতাম। সো তোমাদের সাথে এই কারণে আমি ভাবলাম যে যেহেতু এটা একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, আমরা ভালো একটা ডিসকাউন্টে দিয়ে দিই যেন 6 মাসে তোমরা আরাম করে মাখতে পারো। এরকম ছোটো সময় দিলে অনেকেই মেখে শেষ করতে পারে না, তাই আমি ভাবলাম একটু ভালো টাইম দিই, আমরা একটা ডিসকাউন্ট দিই যেন ধীরে সুস্থে তোমরা মেখে শেষ করতে পারো। সো ভালো একটা টাইম আছে তোমাদের হাতে এবং তোমরা রেজাল্টও দেখতে পারবা তোমাদের মুখের। সো এটা তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। আমাদের হাতে কিন্তু বেশি প্রোডাক্ট নাই, এই মানে অফারটা ততক্ষণই অ্যাভেলেবেল আছে যতক্ষণ পর্যন্ত এই এক্সপায়ারেশন কম টাইম যেটাতে আছে সেই প্রোডাক্টটা আমাদের হাতে অ্যাভেলেবেল আছে। #সেল প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে যে 12 প্যাচালটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ট্রু ক্রাইম বেস স্টোরি, তার মানে সত্যিকারের একটা ঘটনা। আর এই ঘটনাটা আমি অ্যাকচুয়ালি টিকটক থেকে পেয়েছিলাম। টিকটকের ছোট্ট একটা স্টোরি আমি দেখে এই গল্পটা আমার নিজেরই জানার জন্য অনেক ইচ্ছা হয়েছিল। এরপর এটা নিয়ে গুগলে আমি একটু সার্চ করি, এরপর এটার ব্যাপারে যখন আমি জানতে পারি এরপর আমি ভাবি কেন না আমি যখন এই ব্যাপারটা জানতে পেরেছি তোমাদের সাথেও আমি শেয়ার করি। কজ টিকটকে হয়তোবা আমার মতো তোমরাও এটার ছোটোখাটো একটা গল্প দেখেছো, তোমাদের মনেও হয়তোবা মনে হয়েছে যে আচ্ছা এই গল্পের পিছনের গল্পটা কি। হয়তোবা অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের গল্পটা কি হতে যাচ্ছে, আর যদি না বুঝে থাকো তো চলো পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা আজকে তোমাদের সাথে জার্মানের একটা 12 প্যাচাল শেয়ার করতে যাচ্ছি, বাট যেই ফ্যামিলিকে নিয়ে আজকের 12 প্যাচাল তারা অ্যাকচুয়াল জার্মানির না, তারা অ্যাকচুয়ালি জার্মানির রিফিউজি। তারা ইস্ট প্রাশা থেকে জার্মানে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের 12 প্যাচালটা স্টার্ট হচ্ছে, কারণ এই রিফিউজি ক্যাম্পেই মরিয়ম বাখমায়ারের জন্ম হয়, যাকে নিয়ে আজকে আমাদের 12 প্যাচাল। মরিয়ম বাখমায়ারের জন্ম 1950 সালের জুন মাসের 3 তারিখে। মরিয়মের ফ্যামিলি খুবই স্ট্রিক্ট এবং খুবই রিলিজিয়াস ছিল। শুধু তাই না, তার বাবা একজন নার্সি সোলজার ছিল। আর মরিয়মের বাবা যে শুধু একজন নার্সি সোলজার ছিল তাই না, তিনি ছিল হিটলারের একজন পার্সোনাল বডিগার্ড। হিটলারের ব্যাপার তোমার নতুন করে তোমাদের কাছে কিছু পরিচয় দেওয়ার নাই, রাইট? আমরা তো সবাই জানি হিটলার দুনিয়াতে কী কী করছে, তাই না? আর এই লোকটা হচ্ছে হিটলারের বডিগার্ড। সো হিটলার যা যা কমেন্ট দিত নিশ্চয়ই ওদের থ্রুতেই দিত এবং ওদের থ্রুতেই সব মানুষদেরকে মারতো আর ধ্বংস করে বেড়াতো। তো এই লোকটা শুধু যে নার্সি সোলজার ছিল তাই না, এর সাথে সাথে প্রচুর পরিমাণে একজন অ্যালকোহলিক পার্সনও ছিল এবং এর সাথে সাথে সে তার বউকেও প্রচণ্ড পেটাতো। এর সাথে সাথে বাচ্চাদের সাথেও সে প্রচণ্ড খারাপ ব্যবহার করতো। তো যেটা হয়, মরিয়মের মা এরকম টর্চার সহ্য করতে না পেরে একটা পর্যায়ে মরিয়মের বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর তিনি আরেকজন পুরুষকে বিয়ে করে ফেলে এবং সেখানে মরিয়মকে নিয়ে চলে আসে। এখানে মরিয়মের বাবার চ্যাপ্টার ক্লোজ। তো মরিয়মের মা যখন মরিয়মকে নিয়ে নতুন সংসারে আসে তখন মরিয়ম মনে করে অ্যাটলিস্ট এই সংসারে এসে সে শান্তিতে থাকতে পারবে তার মায়ের সাথে। বাট তার সৎ বাবার আচরণ তার পছন্দ হয় না। তিনি তার মাকে তো ঠিকই ভালোবাসেন, বাট মরিয়মকে পছন্দ করেন না। তিনি কথায় কথায় মরিয়মকে প্রচণ্ড শাসন করেন, সে মরিয়মকে মার দিতে যায়। মানে লোকটা কতটা নিষ্ঠুর প্রকৃতির ছিল তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মরিয়ম ছোট একটা বাচ্চা, বাসায় একা একা থাকে, ও তো বাসায় খেলাধুলা করবে, রাইট? কিন্তু এই লোকটার গার্ডেন কেউ নোংরা করবে সেটা তার পছন্দ ছিল না। তাই মরিয়মের গার্ডেনে যাওয়া বারণ ছিল যেন গার্ডেন নোংরা না হয়ে যায়। দেখো, ছোট বাচ্চা যাকে তাকে তো আর চাইলেই বাবা ডাকতে পারে না যদি তার কাছে মানে কমফোর্টেবল না মনে হয়। যদিও বা সে কয়েকবার তাকে ফাদার বলতো, আবার তার মুখ দিয়ে আঙ্কেল বের হয়ে যেত। তো একদিন লোকটা বিরক্ত হয়ে মরিয়মকে মারধর করে, আর এরপর মরিয়ম প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে তার মাকে বলে যে মা, উনি আমাকে মারছে। ওর মা ফাইনালি মানে আগের সংসারের থেকে একটা বেটার সংসারে আসছে। ও বলে তুমি চুপ থাকো, তুমি আমার এই সংসার ডিস্টার্ব করবে না মরিয়ম, অনেক কষ্টে আমি একটা সুখের সংসার পাইছি। তো রাইট না এমন একটা সিচুয়েশন, মরিয়মের মা নিজের সুখের জন্য মরিয়মকে একদম ইগনোর করা স্টার্ট করে দেয়। বাট মরিয়মের একটা বিষয় আছে, ও হচ্ছে কাইন্ড অফ ফ্রি স্পিরিটের মতো। যতই ওর বাবা আই মিন স্টেপ ফাদার ওকে শাসনের ভিতরে রাখুক, মা ওকে কেয়ার না করুক, ও কিন্তু একটু রিবেলিয়াস টাইপের, যে ঠিক আছে
উনি আমাকে করতে দেয় নাই তো কী হয়েছে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো করার চেষ্টা করব। ও নিজের ভয়েস ছোট্টবেলা থেকে রেস করতে জানে, মানে যতই ওর উপরে টর্চার হোক, যত কিছুই যে যাই করুক, ও নিজেকে নিজের মতো করে রাখতে জানে। তো মারিয়াম তার সৎ বাবার ফ্যামিলিতে এসেও কিন্তু সুখ খুঁজে পায় না। তার মানে কিন্তু সে ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারায় ফেলছে এটা না, সে সবসময় আস্থা রাখছে তার লাইফে অবশ্যই ভালোবাসা আসবে। 1965 সালে মরিয়ম হারম্যান নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। আর এটার একটাই রিজন, হারম্যানের মোটরসাইকেল আছে। তার মানে হারম্যান চাইলে যে কোনো মুহূর্তে ওকে পালায় নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে। তার মানে বুঝতেই পারতেছো মরিয়ম কী পরিমাণে ডেসপারেট এই সংসার থেকে চলে যাওয়ার জন্য, যেহেতু ছোটোবেলা থেকেই তার স্টেপ ফাদার তার উপর টর্চার করে এবং তার মা কোনো মতেই তাকে সাপোর্ট করে না। এই সংসার তার এক মুহূর্ত ভালো লাগে না। মরিয়ম চিন্তা করে ওর বয়ফ্রেন্ডের বিষয়টা ও কাউকে জানাবে না, কারণ তার স্টেপ ফাদার আঙ্কেল পল কথায় কথায় তাকে শাস্তি দেয়, তাকে মারধর করে। তার বয়ফ্রেন্ডের কথা শুনলে না জানি তাকে কত বড় শাস্তি দিবে। মরিয়মের বাসা প্রচণ্ড কড়াকড়ি ছিল, মানে রাত 8টার পর রিটেলি কারফিউ, মানে মরিয়ম চাইলেও বাসা থেকে বের হতে পারবে না। আর মরিয়ম নতুন নতুন প্রেমে পড়ছে, টিনেজারের লাভ বুঝতেই পারো। এ ছেলের সাথে না দেখা করে সে এক রাত ঘুমাইতেও পারে না। তো মরিয়ম যেটা করে, ওর বিছানাতে টেডি বিয়ারকে ওর জায়গায় ঘুম পাড়ায় রেখে ও চুপি চুপি রাত্রেবেলা ঘর থেকে বের হয়ে যেত হারম্যানের সাথে এক ঝলক দেখা করার জন্য। এভাবে বেশ কিছুদিন যেতে থাকে। যখন মরিয়মের 16 বছর বয়স, মরিয়ম অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়ে যায়। আর সামহাও মরিয়মের ফ্যামিলি, এর মানে মরিয়মের মা এবং মরিয়মের স্টেপ ফাদার এটা জানতে পারে। আর যখন তারা জানতে পারে, ইমিডিয়েটলি মরিয়মকে বাড়ি থেকে বের করে দেয়। কারণ সমাজের চোখে আনম্যারিড টিনেজার মেয়ে প্রেগনেন্ট হয়েছে, মানে তখনকার সময় এটা তো আরও লজ্জার বিষয়। এই লজ্জার থেকে মেয়েকে তারা ঘর থেকে বের করে দিছে, সেটা কম লজ্জার বিষয়। এখন মেয়ে মরে যাক না, তার সাথে কি হোক, এতে তাদের কিছু আসে যায় না। মরিয়মের সিচুয়েশনটা একবার চিন্তা করো। ওর বয়স 16, ও প্রেগনেন্ট এবং রাইট নাও সে হোমলেস। তোমাদের মাথায় হয়তো বা কোশ্চেন আসতে পারে যে হাইম্যান কোথায়, হাইম্যান ওকে বাসায় নিল না, ও হোমলেস কীভাবে হলো? তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, হাইম্যানও কিন্তু ওরই সমান। তো লোকমুখে যেটা জানা যায়, হাইম্যান নাকি তার বাবা মাকে জানিয়েছিল যে সে অ্যাক্সিডেন্টলি একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে এবং রাইট নাও তাকে সে এঙ্গেজ করতে চায়, এবং এটার জন্য সে তার বাবা মার থেকে অনুমতিও চেতে গিয়েছিল। এটা শুনে হাইম্যানের বাবা হাইম্যানকে যেটা বলে, দেখো বাবা, গরুর দুধ খাওয়ার জন্য সবসময় গাভী কিনতে হয় না। বাবা কি কথা কীভাবে বলল। মরিয়ম বেশ কিছুদিন হোমলেস অবস্থায় থাকে। এরপর একটা শেল্টার হোমে যে এসে ওঠে। যেসব শেল্টার হোম এরকম কুমারী মাদেরকে লুকিয়ে বাচ্চা ডেলিভারি দিতে সাহায্য করে, এটা খুবই স্ট্রিক্ট টাইপের একটা জায়গা। এটা এরকম টাইপের না, এইসব মেয়েদেরকে তারা সাপোর্ট করে, তাদেরকে তারা হেল্প আউট করে নিজের লাইফে উঠে দাঁড়াতে, গ্রো করতে। এটা হচ্ছে চুপচাপ বাচ্চা ডেলিভারি দিবা আর এখান থেকে বেরোয় যাবা, কেউ যেন তোমাকে ট্রেস না করতে পারে, সমাজে যেন তোমাদের মুখে চুনকালি না লাগে, তোমরা যেন নিজের লাইফটা নিজেরা গুছিয়ে নিতে পারো, এরকম টাইপের একটা জায়গা। তো সেখানে সে যায়, বেশ কিছুদিন থাকে। 1965 সালে সে তার প্রথম কন্যা সন্তানকে জন্মগ্রহণ দেয়। এরপর সেখানকার সিস্টার এসে মরিয়মকে বলে যে দেখো, তোমার নিজের কোনো ফিউচার নাই, তোমার এখন 17 বছর বয়স, এই বাচ্চা নিয়ে তুমি কী করবা? একটা কাজ করো, এই বাচ্চাকে তুমি অ্যাডপশনে দিয়ে দাও। মরিয়ম তো একদমই রাজি থাকে না। এরপরে সে নিজেই চিন্তা করে, আসলেই তো আমি তো আর নিজের বাসায় ফেরত যেতে পারবো না, আমার বয়ফ্রেন্ডও আমাকে নিবে না, তাহলে রাস্তায় রাস্তায় বাচ্চা নিয়ে আমি কী করব? এরপর না পারতে নিজের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে সে তার বাচ্চাকে অ্যাডপশনে দিয়ে দেয়, যেটা তার খুব কষ্ট হয়েছিল। তো বাচ্চাটাকে অ্যাডপশনে দেওয়ার পর মারিয়ম এই শেল্টার হোমস থেকে চলে যায়। এরপর নিজের লাইফ লিড করা শুরু করে। প্রায় 1 বছর পর মারিয়ম আরেকজনের সাথে পরিচয় হয়, মানে যার সাথে অ্যাকচুয়ালি মারিয়ম রিলেশনশিপ স্টার্ট করে। আর যে ছেলেটার সাথে সে এবার রিলেশনশিপ স্টার্ট করছে সে খুবই সুইট কাইন্ড টাইপের একটা ছেলে। আর এই ছেলেটার সাথে তার প্রথমবার পরিচয় হয়েছিল যখন সে স্কুলে পড়তো। আর এই রিলেশনশিপটার
বেশ কিছুদিন যেতে না যেতেই যখন মারিয়ামের 18 বছর বয়স, মারিয়াম আবার প্রেগনেন্ট হয়ে যায়। ও মাই গড! মারিয়াম প্রথমবার থেকে কি কোনো শিক্ষা পায় নাই আমি জানি না, সে আবার সেম ভুলটা করে বসে। রাইট নাও মরিয়মের নিজের তো কোনো ফিউচার নাই, সে এখনও নিজের জন্য কোনো জব খুঁজে পায় নাই। রাইট নাও সে কিন্তু স্টিল হোমলেস, আর এখন যে ছেলের সাথে সে প্রেম করতেছে সে নিজেও হোমলেস। আর এর ভিতরে মারিয়াম জানতে পারে তার মা এবং তার স্টেপফাদার কিছুদিনের জন্য ভেকেশনে দেশের বাইরে যাচ্ছে। তো এই হোমলেস বয়ফ্রেন্ডকে বলে, আচ্ছা চলো না, আমি যেহেতু প্রেগনেন্ট, আমাদের থাকার কোনো জায়গা নেই, বাবা মার বাসায় যেয়ে বেশ কিছুদিন থাকি। তোর বয়ফ্রেন্ড বলে, ওকে চলো, তোমার বাবা মার বাসা যেহেতু আছে ওখানে যেয়ে বেশ কিছুদিন থাকি। তো ওরা কী করে, যেহেতু এটা মারিয়ামের বাসা, মারিয়াম এত বছর ছিল তো জানে চুপি চুপি বাসা দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকতে হয়, একটা জানলা দিয়ে ঢুকে চলে যায়। আর ওর বাসার পাশের একজন নেইবার এই জিনিসটা দেখে যে মারিয়াম তার বাসার ভিতরে চুপি চুপি ঢুকে গেছে। এবং এটা এভাবে না যে মারিয়াম চুরি করতে ঢুকছে তাকে পুলিশে ধরাই দিব, সে কিন্তু এই নজর দিয়ে মারিয়ামের দিকে তাকায় নাই, সে মারিয়ামের দিকে অনেক কুদৃষ্টিতেই তাকাইছে। সে সবসময় মারিয়ামের দিকে নজর রাখত যে কখন তার বয়ফ্রেন্ড তাকে রেখে বাইরে যাচ্ছে আসতেছে, এবং কখন মানে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম মারিয়াম একা বাসায় কাটাচ্ছে। কোনো এক রাতে এই পিচার্স নেবারটা খেয়াল করতে পারে মারিয়াম বাসায় একা, তার বয়ফ্রেন্ড ওই মুহূর্তে নাই। সো সে এই সুযোগটা কাজে লাগিয়ে মরিয়মের বাসায় ঢুকে পড়ে এবং মরিয়মের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে করে। সে কিন্তু ওই মুহূর্তে হেভিলি নেট অবস্থাতে ছিল, কিন্তু সেটা দেখেও সে থামে নাই। স্টিল সে 18 বছর বয়সের হেভি প্রেগনেন্ট মেয়েকে করেছে। পরবর্তীতে লোকটা যখন চলে যায়, যেতে যেতে মরিয়মকে বলে, তুমি যদি পুলিশকে জানো আমি কিন্তু লিটারালি তোমাকে এসে খুন করবো। বাট মরিয়ম এক মুহূর্ত নিজের জীবনের কথা চিন্তা না করে ইমিডিয়েটলি সে পুলিশকে কল করে। পুলিশ আসে, লোকটাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে এবং তার ট্রায়াল স্টার্ট হয়। পরবর্তীতে ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন, কই না, আমি তো ওকে কোনো জোর জবরদস্তি করি নাই, ও একটা খারাপ মেয়ে অ্যান্ড শি ইজ আস্কিং ফর ইট। চিন্তা করে দেখো কি পরিমাণের একটা খারাপ লোক। তিনি এরকম একটা কাজ করার পর সে এরকম একটা মেয়ের উপরে দোষটা চাপায় দেওয়ার চেষ্টা করছে। যদিও বা এটা তিনি করতে পারেন নাই, থ্যাঙ্কফুলি তিনি কয়েক বছরের জন্য জেলে চলে যান। কিন্তু এই ট্রায়ালের পর থেকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে খুব একটা ইনফরমেশন আর পাওয়া যায়নি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, তার মানে যখন তার বয়ফ্রেন্ড জানতে পেরেছে অ্যাকচুয়ালি তা হয়েছে, হয়তোবা এরপর থেকে মারিয়ামের উপরে তার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কমে গেছে। বাট তাছাড়া আমি কোনো রিজন দেখতে পাচ্ছি না, কজ এর আগ পর্যন্ত তো সে মারিয়ামের সাথে ছিল। কি এমন ঘটনা ঘটলো হঠাৎ করে তার মনে হলো যে সে অ্যাকচুয়ালি রেডি নাই বাচ্চার জন্য? এর আগে তো তার মনে হয় নাই। হোমলেস হওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটার পর তার কেন মনে হইল সে অ্যাকচুয়ালি এই বাচ্চার জন্য রেডি না? সো শেষমেশ মারিয়াম আবার ওই একই জায়গায় এসে উপস্থিত। সো শেল্টার হাউসে সে আবার যায়, ওখানে যে সে আবার বাচ্চা ডেলিভারি দেয় এবং আবার এই বাচ্চাটাকে সে অ্যাডপশনে দিতে বাধ্য হয়, কারণ এই বাচ্চাটাকেও তার লালন পালন করার মতো কোনো ক্ষমতা নাই। সো মরিয়ম এখন তার অ্যাডাল্টহুডে, এখন সে ফাইনালি জব করা স্টার্ট করছে, আর এখন সে একটা বারের ওয়েট্রেস। বারটার নাম হচ্ছে তাপাসা, আর এখান থেকেই তাকে একটা ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, সেখানে সে থাকে। মানে এখন সে ইনকাম করে, তার মাথার উপরে ছাদ আছে এবং সে এখন একটু সোশ্যালাইট হতে পারতেছে, কয়েকজন ফ্রেন্ড বানাতে পারছে। তারাও কয়েকজন তার মতো হোমলেস ছিল অথবা কয়েকজন স্কুল থেকে ড্রপ আউট, তারাও এখানে ওয়েট্রেসের কাজ করতেছে। সো সবার সাথে মোটামুটি তার ভালো সম্পর্ক। মানে যে যেমনই হোক, অ্যাটলিস্ট কিছু মানুষ তো আছে যারা অ্যাকচুয়ালি কেয়ার করে
তাকে নিয়ে। বাট এখানে যখন সে জব করতে আসে তার পাশাতে এখানের যে ম্যানেজার থাকে যার নাম ক্রিস্টিয়ান, তার সাথে সে একটা রিলেশনশিপে জড়িয়ে যায়। গেস পার্ট, রিলেশনশিপে জড়ানোর কিছুদিন পরই মারিয়াম প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু এবারের বিষয়টা কিন্তু একটু আলাদা। এখন সে নিজে জব করে, তার থাকার জায়গা আছে, আর যে মানুষটার সাথে এখন রিলেশনশিপে আছে সে অ্যাকচুয়ালি তার সাথে বেবি নিতে চায়। সব কিছু মিলিয়ে এবার সে কোয়াইট সিরিয়াস। এবার সে ডিসাইড করে বেবিটা সে নিজের কাছেই রাখবে। 1972 সালে নভেম্বর মাসের 14 তারিখে সে তার বিউটিফুল গার্ল অ্যানাকে ফাইনালি জন্ম দেয়। প্রথমে তো ক্রিস্টিয়ান বলছিল যে ইয়াস, আমি তোমার সাথে বেবি নিতে রাজি আছি। পরবর্তীতে মানে যখন অ্যাকচুয়ালি মরিয়মের বেবি ডেলিভারি দেওয়ার সময় হয় তখন বলে যে অ্যাকচুয়ালি মরিয়ম, আমি এরকম টাইপ রিলেশনশিপের জন্য এখনও রেডি না। অ্যাকচুয়ালি আমি বিয়ের জন্যই রেডি না, হোপফুলি তুমি এটা বুঝবা, বলে ওইখান থেকে চলে যায়। মরিয়ম অ্যাকচুয়ালি ওই মুহূর্তে সারপ্রাইজ ছিল না, কারণ এর আগেও তার 2টা বয়ফ্রেন্ড এভাবে চলে গেছে। বাট এখন মরিয়ম নিজের টাকা ইনকাম করতে পারে, তার নিজের থাকার একটা জায়গা আছে, তো সে এই জিনিসটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করে না, কারণ সে জানে তার এই বেবি অ্যানাকে সে নিজেই লালন পালন করে বড় করতে পারবে। তার ইচ্ছা ছিল অ্যানা যেন ক্রিস্টিয়ানের প্রীতি পরিচয় বড় হয়। বাট যেহেতু ক্রিস্টিয়ান সাথে দিতে রাজি নয়, তাই মারিয়াম আর তাকে জোর জবস্তি করে না। অন্যদিকে অ্যানাকে পাওয়ার পর মারিয়ামের যেন পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। তার সব কিছু এখন অ্যানাকে নিয়েই। অ্যানা ছাড়া সে আর কিছুই বোঝে না। বাট এই মুহূর্তে মারিয়াম আস্তে আস্তে একটা জিনিস রিয়েলাইজ করতে থাকে যে আজ পর্যন্ত সে যতগুলো রিলেশনশিপে জড়িয়েছিল প্রত্যেকটা থেকে সে শুধু ধোঁকা পেয়েছে। মানে সে রিলেশনশিপ করে, সে প্রেগনেন্ট হয়ে যায়, তার বয়ফ্রেন্ডরা তাকে ফেলে রেখে চলে যায়। সে চিন্তা করতে থাকে আমি অ্যানাকে এত ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না, আমি আর আমার লাইফে এমন কোনো সিচুয়েশনই আসতে দিব না যে আমার সাথে এরকম কিছু আর একটা হওয়ারও চান্স পায়। এই কথা মাথায় রেখে মারিয়াম অনেক বড় একটা ডিসিশন নিয়ে ফেলে। সে হসপিটালে যেয়ে তার ইউটেরাসে একটা অপারেশন করে ফেলে যেন ফিউচারে সে আর কখনো মা না হতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন। তো সে এটা করে ফেলে। এভাবেই আস্তে আস্তে বেশ কিছুদিন যেতে থাকে। আস্তে আস্তে অ্যানা বড় হতে থাকে। যখন অ্যানা একটু টডলার, এখন যেহেতু মারিয়াম বেশি টাকা ইনকাম করে না, ওর পক্ষে অ্যাকচুয়ালি পসিবল না অ্যানাকে কোনো ডে কেয়ার সেন্টারে পাঠানো অথবা বাসায় তার জন্য কোনো ন্যানি রাখা। তো না পারতে মারিয়াম যখনই কাজের জন্য সে ক্লাবে যেত, ও তো একজন ওয়েট্রেস, সো হাতে করে তার সন্তানকে নিয়ে যেত। একবার চিন্তা করো অ্যানা কী টাইপের পরিবেশে বড় হচ্ছে। মানে এমন তো না তার মা তাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে, এটা একটা ক্লাব, ওর মা দেখা যাচ্ছে সার্ভিং করতেছে, ডিউটিতে আছে, অনেক শিফটে আছে, ব্যস্ত, মেয়েকে একদমই সময় দিতে পারতেছে না। ছোট্ট একটা বাচ্চা হয়তো বা কোনো একটা টেবিলের কর্নারে বসে আছে, ড্রাঙ্ক মানুষগুলো ওর সাথে সে গল্প করতেছে, অথবা হচ্ছে ওয়েট্রেসটা একটু সময় দিচ্ছে। এভাবে করেই ক্লাবের ভিতরে থাকতে থাকতে অ্যানা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। যদিও বা অ্যানা খুবই ফ্রেন্ডলি, খুবই সুইট একটা বাচ্চা ছিল। মানে ক্লাবে যেরকম টাইপেরই লোক আসুক না কেন তার সাথেই অ্যানা বন্ধুত্বপূর্ণ আচরণ করে একদম মিলেমিশে যেতে পারতো। মানে ছোট কিউট বাচ্চা, তো ছবি দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবা যে অ্যানা কত কিউট ছিল। এভাবে দেখতে দেখতে অ্যানার 7 বছর বয়স হয়ে যায়। মাঝে মধ্যে এখনও সে তার মায়ের সাথে ক্লাবে আসে। বাট এখন এই 7 বছরের মেয়েটা যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে। নিজের ব্রেকফাস্ট সে একাই বানায়, একা একাই স্কুলের জন্য রেডি হয় এবং একা একাই সে স্কুলে যায়। যেহেতু মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালানোর জন্য মারিয়মকে একাই সব কিছু করতে হয়, সে অ্যাকচুয়ালি পেরে উঠতেছিল না। সে যদিও বা চাচ্ছিল না তার এত ছোট বাচ্চার ঘাড়ে এত বড় রেসপন্সিবিলিটি দিতে, বাট ওরই বা কী করার ছিল। মানে যদি এখন অ্যানা নিজের তার নিজের সব কাজ না করে তাহলে এখন তাদের সংসারটা কে চালাবে? অ্যানার স্কুলের অন্যান্য বাচ্চার প্যারেন্টসরা মারিয়ামকে একদম পছন্দ করতো না। ওনারা বলতেন মারিয়াম খুবই ইরেসপন্সিবল একজন মাদার, সে প্রচণ্ড সেলফিশ, নিজের আনন্দের জন্য বাচ্চার লাইফটা সে নষ্ট করতেছে। যারা
মারিয়ামকে যারা ক্লোজলি চিনত তারা যেটা জানায় যে মারিয়াম কিন্তু তার মেয়েকে এইসব করতে দিয়ে কখনোই নিজে থেকে খুশি ছিল না, হ্যাপি ছিল না। সে যেটা জানায় যে সে যেহেতু এত টাকা আর্ন করতে পারে না যেটা দিয়ে অ্যাকচুয়ালি তার মেয়েকে সে আরও কমফোর্টেবল লাইফ দিতে পারবে, তাই সে বাধ্য হয়ে তার মেয়েকে এরকম একটা লাইফ দিচ্ছে। তার পক্ষে যদি পসিবল হতো তার মেয়েকে এর থেকে আরও ভালো কমফোর্টেবল লাইফ দেওয়ার, তাহলে সে অবশ্যই দিত। 1980 সালের মে মাসের 5 তারিখ অন্যান্য দিনের মতো মারিয়ামের দিনটা এইভাবেই শুরু হয়েছে, প্রচণ্ড টায়ার্ড অবস্থায়। যেহেতু আগের রাত ওভারনাইট মারিয়াম কাজ করেছে, সো এই দিন সকালবেলা একদমই সে ঘুম থেকে উঠতে পারছিল না। অন্যদিকে অ্যানা যেহেতু ছোট বাচ্চা, ও যেহেতু ড্রিঙ্ক করে না, ও তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছে। উঠে ওর মাকে বলছে, মা আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। আর যেহেতু রাত জেগে কাজ করার পর মারিয়াম তার ক্লাব থেকে ড্রিঙ্ক করে এসেছিল, এখন সে হ্যাংওভার অবস্থায় আছে। ও উঠে বাচ্চার জন্য খাবার বানানোর সিচুয়েশনে নাই। ওর বাচ্চাকে ও শুধু জাস্ট বলতে থেকে একটু ওয়েট করো, পরে খাবার দিচ্ছি, দাঁড়াও, আমাকে একটু সময় দাও। তো এরকম করতে করতে একটা পর্যায়ে মারিয়ামের সাথে অ্যানা তর্ক করা স্টার্ট করে মুখে মুখে, এবং সে তর্ক করতে করতে মায়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, মারিয়াম কিন্তু তার এই 7 বছরের মেয়েকে একটা টিনেজারের মতো ট্রিট করে, যে তুমি তোমার লাইফে তোমার সব কিছু একা করতে হবে, একা চলতে হবে। সো এই বাচ্চাটাও দেখা যাবে হয়তো বা মায়ের সাথে সেভাবেই কথা বলা শুরু করছে, যেহেতু সে নিজের সব কাজ নিজেই করে। মা তার খাবারও বানায় দেয় না, কিচ্ছু করে দেয় না, হয়তো বা মার সাথে সে কোনো রকম তর্ক করছে। তো যেহেতু প্রতিদিনই অ্যানা নিজের খাবার দাবার রেডি করে একা একা স্কুলে চলে যায়, তো মারিয়াম চিন্তা করে হয়তোবা ও যদি ওর মেয়ের সাথে ঝগড়া করে ঘুমিয়ে পড়ে, অ্যানা হয়তো বা নিজের খাবার দাবার রেডি করে একা একা আবার স্কুলে চলে যাবে। মারিয়াম অ্যানার সাথে ঝগড়া করে আবার সে ঘুমোতে চলে যায়। অ্যানা যেটা করে, স্কুলের জন্য রেডি তো ঠিকই হয়, বাসার থেকে বের হয়ে গেছে, সে স্কুলে আর যায় না, মার সাথে জিদ দেখায়। জিদ দেখেও চিন্তা করি কী করবো, আমার ফ্রেন্ডের বাসায় যাই। না, ঘুরতে ঘুরতে তার ফ্রেন্ডের বাসায় যায়। ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে শুনে ওর ফ্রেন্ড তো অলরেডি স্কুলে চলে গেছে, তখন তার মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। এরপর অ্যানা একা একা রাস্তায় হাঁটতে থাকে টাইম পাস করার জন্য। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে অ্যানার সাথে রাস্তায় দেখা হয়ে যায় ওই এলাকার একজন বুচার, 35 বছরের, যার নাম ক্লাউস গারব্রস্কি। মারিয়াম যে ক্লাবে কাজ করে তাপাসার একটু পাশেই ক্লাউসের ফ্ল্যাট। এখানে দাঁড়িয়ে দুজনের ভিতরে কী কনভারসেশন হয়েছে সে ব্যাপারে খুব একটা কিছু জানা যায় না, বাট যতদূর জানা যায় যে ক্লাউস অ্যানাকে প্রমিস করে, তুমি আমার সাথে চাইলে বাসা যেতে পারো, আমার একটা কাজ আছে, যেহেতু তোমার স্কুল নাই আজকে, তুমি আমার সাথে একটু সময় কাটাও, এরপর আমরা দুজন এসে তোমার ক্যাটের সাথে খেলবো। তো যেহেতু অ্যানার রাইট নাও কিছু করার থাকে না, আর অ্যানাও মোটামুটি ক্লাউসকে চিনে, ও বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্য বাচ্চারা যেরকম চিন্তা করে স্ট্রেঞ্জার ডেঞ্জার, অ্যানার ব্যাপারে কিন্তু এই জিনিসটা ওইভাবে কাজ করবে না, কারণ ও ক্লাবে বসে বড় হয়েছে। এখানে ওর মারকে আমি দায়ী করতেছি না, যেহেতু ওর মার অ্যাকচুয়ালি ওরকম সিচুয়েশন ছিল না বাচ্চাকে ওইখানে না রেখে বড় করার। সো বাচ্চাটা এরকম আননোন পার্সনদের সাথে কথা বলা ওর এভরিডে ডেলি বেসের কাজ ছিল। সো ক্লাউসকে যেহেতু ও আগেও দেখছে, সো ওর কাছে মনে হয় জিনিসটা খুবই ন্যাচারাল মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা জানা যায় যে ক্লাউস অ্যানাকে বাসায় নিয়ে যাওয়ার পর তাকে করে এবং তাকে গলা টিপে হত্যা করে, এবং যখন তাকে সে শ্বাসরুদ্ধ করে মারছিল, এই ছোট বাচ্চার ইউজ করা প্যান্টটা দিয়ে তার গলাটা সে বেঁধে রেখেছিল যেন সে নিঃশ্বাস নিতে না পারে। এই কাজটা করার পর ক্লাউস যেটা করে, একটা কার্ডবোর্ড বক্সের ভিতরে ছোট্ট অ্যানার ডেড বডিটা রাখে, এরপর এটাকে র্যাপ করে। যেহেতু সে একজন বুচার, কষায়ের কাজ করে, সে অনেক বক্স নিশ্চয়ই বাসা থেকে আনা নেওয়া করে, এটা তার জন্য খুবই নর্মাল কাজ। সো বাসা থেকে এই বক্সটা হাতে করে নিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। ক্লাউসের বাসা থেকে একটু দূরে একটা নর্দমায় এই বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে
ক্লাউস বাসায় চলে আসে। আর ক্লাউসের প্যাটার্ন দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো অ্যানা কখনোই তার প্রথম ভিকটিম হতে পারে না। এর আগেও নিশ্চয়ই সে কিছু না কিছু করেছে, নাহলে এত সহজে সে এরকম ঘৃণিত কাজ কিভাবে করে। যতদূর জানা যায় ক্লাউসের নামে 1970 সালে আরও 2টা চার্জেস এসেছিল অ্যাবিউসের 2টা ফ্যামিলি থেকে। তার মানে বুঝতেই পারছো সে হচ্ছে রেজিস্টার প্রাপ্ত একজন অফেন্ডার। যতদূর জানা যায় তখনকার সময় জার্মানি গভর্নমেন্ট মনে করতো যে যারা অ্যাকচুয়ালি অফেন্ডার তারা অ্যাকচুয়ালি মেন্টালি ইল। জার্মান গভর্নমেন্ট মনে করতো এই সকল মানুষদেরকে ফিজিক্যাল কাস্ট্রেশন দেওয়া থেকে কেমিক্যাল কাস্ট্রেশন দেওয়া মাচ বেটার হবে। যারা অ্যাকচুয়ালি অফেন্ডার হিসাবে প্রমাণিত হতো, অ্যাকচুয়ালি মানে রেজিস্টার প্রাপ্ত তাদেরকে তারা এক ধরনের ইঞ্জেকশন দিত। ওনারা মনে করতো আমরা যদি কোনো মতে এইসব ফাইলদের হরমোনটা চেঞ্জ করে দিতে পারি তাহলে ওরা ঠিক হয়ে যাবে। তো হরমোন অনেক উদ্বিগ্ন টকবক করতে থাকে। তো জার্মান গভর্নমেন্ট মনে করতো আমরা যদি তাকে এমন টাইপের একটা ইঞ্জেকশন দেই তার এই উত্তেজনামূলক মুহূর্তটা একটু দমাই দিবে, হয়তোবা তাহলে তার আর এরকম টাইপের কাজ করতে আর ইচ্ছা হবে না। তো এই কথা মাথায় রেখে এইসব লোকদেরকে তারা এরকম টাইপের ইঞ্জেকশন দিত। আমার কাছে মনে হয় ওনারা ওই সময় এই টাইপের ইঞ্জেকশনগুলো আদৌ কাজ করবে কি করবে না এগুলো জন্য তো ওনাদের কাছে কোনো ভলেন্টিয়ার ছিল না। ওরা এই ক্রিমিনালদেরকে ভলেন্টারি হিসেবে কাজে লাগাতো, আর কিচ্ছু না। তো ক্লাউসের নামে যেহেতু ব্যাক টু ব্যাক 2টা চার্জেস আসছিল, তো ক্লাউসকে চয়েস দেওয়া হয় যে তুমি কি জেলে থাকতে চাও নাকি কেমিক্যাল স্ট্রেশন নিতে চাও। তুমি যদি আমাদের থেকে কয়েকটা ডোজ নিয়ে নাও তোমাকে আমরা রিলিজ দিয়ে দিব। তো ক্লাউস চিন্তা করে যদি কয়েকটা ডোজ নিলে আমাকে ওরা ছেড়ে দেয় তো এটাই ভালো। চালাক ক্লাউস, ঠিক আছে সমস্যা নেই, আমি ডোজ দিতে রাজি আছি। তো ওকে কিছুদিনের জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কিছুদিন তার ট্রিটমেন্ট দেওয়া হয় এবং কয়েকটা ডোজ দিয়ে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। একবার চিন্তা করো এরকম টাইপের সেক্স অফেন্ডারদেরকে কীভাবে তারা আবার জনসাধারণের ভিতরে মানে আবার ব্যাক করাই দিত আমার কোনো আইডিয়া নেই। মানে চিন্তা করো তখনকার সায়েন্টিস্টদের কী পরিমাণে কনফিডেন্স ছিল যে আমি একটা ইঞ্জেকশন দিব আর সেক্স অফেন্ডার ভদ্র হয়ে যাবে। ক্লাউসকে রিলিজ দিয়ে দেওয়ার আগে ক্লাউসকে কিছু পিলস দিয়ে দেওয়া হয়, বলা হয় যে তুমি রেগুলার এই পিলসগুলো খাবা আর মনে রাখবা বাচ্চাদের থেকে দূরে থাকবা, ওকে। তো ক্লাউস বলে ওকে ঠিক আছে। যে পিলসগুলো ওকে দেওয়া হয়েছিল এই পিলসগুলো হচ্ছে ওর হরমোনটাকে ডাউন করে রাখার জন্য, সে যেন উত্তেজিতমূলক পর্যায়ে যেতে না পারে। একবার চিন্তা করো যে কিনা হচ্ছে সেক্স অফেন্ডার, বাচ্চা দেখলে মাথা ঠিক থাকে না, সে এখন রিলিজ পেয়ে গেছে, এখন সে স্বাধীন। তোমার কি মনে হয় এখন পুলিশ ওকে বলছে ওষুধ খাইতে, ওষুধ খাবে? যদি ওকে কেউ দেখে শুনে না রাখে, যদি এমন হতো যে প্রতিদিন সে পুলিশ স্টেশনে এসে হাঁ করবে আর পুলিশ ওকে খাওয়াই দিবে ওষুধ, সেটা মনে কাজে লাগতো। ওর হাতে ট্যাবলেটের বোতল দিয়ে ওকে ছেড়ে দিছে। তো ক্লাউস যেটা করে পুলিশ স্টেশন থেকে বের হয়ে ওষুধগুলো ফেলে দেয় আর কখনো সে আর খায় না। যে কারণে 4 বছর পর অ্যানাকে এরকম একটা করুণ দিন দেখতে হয়েছে। 1980 সালের মে মাসের 5 তারিখ মারিয়াম ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে বাসায় নেয়। সো অ্যাজিউম করে নেয় হয়তো বা তার মেয়ে ব্রেকফাস্ট বানিয়ে স্কুলে চলে গেছে, যেটা তার করার কথা। তো নর্মালি যেভাবে মারিয়াম তার ডে শুরু করে সেভাবে সে শুরু করে, বাজারে যায়, কেনাকাটা করে। এবং মারিয়াম এই পার্ট টাইম জবের পাশাপাশি সে চেষ্টা করতেছিল হালকা পাতলা একটু মডেলিং করারও। তো সেই দিন তার কিছু ফটোশ্যুট ছিল কিছু গাড়ির। তো সে সেখানে যে কয়েকটা ফটোশ্যুটও করে। ফটোশ্যুটের কাজ শেষ করে মারিয়ামের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় বাসায় এসে দেখে অ্যানা এখনও বাসায় ফিরে নাই। তো অ্যানাকে বাসায় দেখতে না পেয়ে মারিয়াম একটু বিরক্তই হয়, চিন্তা করতে থাকে হয়তো বা রাস্তার ভিতরে তার মেয়ে খেলতেছে আর সময়ের কথা একদম ভুলে গেছে। একদমই তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে না। সো বাসায় সব জিনিসপত্র রেখে মারিয়াম বাসা থেকে বের হয়ে যায় এবং রাস্তার ভিতরে অ্যানা অ্যানা নাম ধরে ডেকে ওর মেয়েকে খুঁজতে থাকে যে দেখি কোনো ফ্রেন্ডের বাসায় চলে গেল কিনা অথবা রাস্তায় খেলতেছে কিনা। অনেকক্ষণ ধরে মারিয়াম অ্যানাকে খুঁজতে খুঁজতে পুরো টাউনটাই সে খুঁজে ফেলছে, বাট তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। এবং আশপাশের মানুষকে সে যখন জিজ্ঞাসা করে আজকে কি আপনি অ্যানাকে দেখেছেন,
সবাই বলে কই না তো, আজকে তো অ্যানা এদিক দিয়ে যায় নাই। আস্তে আস্তে মারিয়ামের টেনশন বাড়তে থাকে। তাহলে মেয়ে কোথায় গেল? খোঁজাখুঁজি করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মারিয়াম চিন্তা করতে থাকে, আমি মনে হয় একা আমার মেয়েকে আর খুঁজে বের করতে পারবো না, আমার মনে হয় পুলিশকে কল করতে হবে। সো সে ফাইনালি পুলিশকে কল করে আর সে জানায় সে তার মেয়েকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না। সন্ধ্যার পর থেকেই পুলিশরা অ্যানাকে খোঁজাখুঁজি করা স্টার্ট করে দেয়। সারা রাত ধরে তারা অ্যানাকে খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, অ্যানার কোনো খোঁজ নাই। অন্যদিকে মারিয়াম অ্যানাকে নিয়ে টেনশন করতে করতে এখন একটু চেতেই গেছে। রাগটা হচ্ছে এটা নিয়ে, আচ্ছা ঠিক আছে, সকালে যে মা মেয়ের কথা কাটাকাটি হলো ওটা নিয়ে এখন মারিয়াম চিন্তা করতেছে যে আচ্ছা আমি তো ভাবছিলাম ও মনে হয় জিনিসটা নর্মালি নিছে, এখন তো মনে হচ্ছে না, মেয়ে তো আমার নর্মালি নেয় নাই, ও জিদ করে মনে হয় কোথাও লুকায় আছে কারো বাসায়, যে ও বাসায় আসতে চাচ্ছে না। এবার আসুক, ওর আমি মানে একটা মজা বোঝাবো, একটা শাস্তি দিব। যেইগুলা কি মাকে কেউ এভাবে টেনশন দেয়? পুলিশ ডেকে এনেও এত খোঁজাখুঁজি করতেছি তাও তার কোনো খোঁজ নাই। হঠাৎ করে তার দরজায় নক করে পুলিশ অফিসার, এবং সবচেয়ে ভয়ানক সেই নিউজটা এসে মারিয়ামকে দেয়। পুলিশ অফিসার জানায় যে আজকে সকালবেলা পুলিশ স্টেশনে একজন মহিলা এসেছিল এবং তিনি এসে অ্যাকচুয়ালি অ্যানার ব্যাপারে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে গেছেন। আর যে মহিলা আমাদেরকে অ্যানার ইনফরমেশন দিয়েছে সেই মহিলা হচ্ছে ক্লাউস গ্রাবাউস্কির ফিয়ন্সি। ক্লাউসের ফিয়ন্সি পুলিশ অফিসারকে জানায় গতকাল রাত্রে ক্লাউসের সাথে দেখা করার জন্য সে ক্লাউসের বাসায় যায়। নর্মালি তারা সময় কাটাচ্ছিল যেভাবে ফিয়ন্সির সাথে সে নর্মালি সময় কাটায়। তো এই মেয়েটা যেটা জানায়, হঠাৎ করেই ক্লাউস তার ফিয়ন্সিকে বলে ওঠে, জানো আমি আজকে মেয়েকে রেপ করছি, ছোটো একটা বাচ্চা। এরপর আমি তার গলায় স্ট্রেংলার করে তাকে খুন করছি। এরপর একটা বক্সের ভিতরে তার লাশটা নিয়ে ওই নর্দমায় ফেলে দিয়ে আসছি। ওই মেয়েটা বলছে, কী বলতেছো তুমি? আমি এটা করছি। ক্লাউসের ফিয়ন্সিটা শুনে বলছে, ও মাই গড, আমার এক্ষুনি এটা পুলিশকে জানাইতে হবে। সো ওই মুহূর্তেই মেয়েটা পুলিশ স্টেশনে এসে পুলিশকে সব কিছু জানাই দেয়। ক্লাউস কেন এটা করছে আমি জানি না, ওর অ্যাকচুয়ালি ও মনে হয় মানসিকভাবে ভারসাম্যহীন, নাহলে এই কাজটা কে করে? ওর এমন হতে পারে ক্লাউসের এতটুকু কনফিডেন্স ছিল যে সে যদি তার ফিয়ন্সির সাথে এগুলো শেয়ার করে তার ফিয়ন্সি হয়তো বা কাউকে বলবে না, অথবা সে এগুলো সব ফান হিসাবে নিবে। রাইট নাও এইসব ইনফরমেশনগুলো পুলিশ অফিসার মারিয়ামকে দিচ্ছে, আর মারিয়াম জড়বস্তুর মতো দাঁড়ায় সব কিছু শুনতেছে। ওই মুহূর্তে যারা মারিয়ামের আশপাশে ছিল তারা যেটা জানায়, মারিয়াম একেবারে ভেঙে পড়ে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর পাগলের মতো আচরণ করতে থাকে, বিকজ ও মেনে নিতে পারতেছিল না যে অ্যানার সাথে এটা ঘটেছে। আর অনেক গিল্টি আর অনেক শেম ও ফিল করতেছিল যে আমি কী ভাবতেছিলাম, আমার মেয়ে আমার সাথে রাগ করছে, আমার সাথে বেয়াদবি করছে, মায়ের সাথে ও খারাপ আচরণ করে মাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো বা অন্য জায়গায় যে আজকে রাত কাটাইছে। আর আমি এমন একটা মা, একবারও চিন্তা করি নাই আমার মেয়ের সাথে হয়তো বা এরকম একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এটা আমি কিভাবে করতে পারলাম। একবার মারিয়ামের সাইডটা চিন্তা করে দেখো, 2টা বাচ্চা আগে হারাইছে, ও না চাইতেও 2টা বাচ্চাকে ওর অ্যাডপশনে দিতে হয়েছে। এরপরও অ্যানাকে পাইল শেষমেশ। অ্যানাকে পাওয়ার খুশিতে এবং অন্যান্য বয়ফ্রেন্ডের থেকে এত ঘৃণা জন্মাইছে তার, সে তার ইউটেরাসটাও অপারেশন করে ফেলছে, তার আর বাচ্চারও দরকার নেই এটা চিন্তা করে। এটা কি বলবো, মানে খুবই বাজে হয়েছে। আর এই মুহূর্তে এই মেয়েটাও মারা গেছে। তাহলে এই মেয়েটার মানে রাইট নাও মারিয়ামের 29 বছর বয়স, ওর এই জীবনে আর কি আছে? আর ওর বাপ মা তো ওকে কবে বাড়ি থেকে বের করে দিছে, ওর তো কেউই নাই, একদম পাগলের মতো হয়ে গেছে মারিয়াম। মারিয়াম যখন কান্না করতেছিল একটা কথাই বলতেছিল, আমার মেয়েকে আমি ভালো মতো বিদায় দিতে পারি নাই। তার সাথে আমার শেষ কথাটাও একটা আর্গুমেন্ট ছিল, আমি ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে একা একা বাসা থেকে বের হয়েছিল। এই কারণে প্রত্যেকটা মানুষের উচিত প্রতিদিন ফ্যামিলি মেম্বারদের সাথে গুড বিহেভ করা। ইউ নেভার নো
তোমার কোন ফ্যামিলি মেম্বারের সাথে তোমার লাস্ট কোন কথাটা হতে যাচ্ছে। আমি অলওয়েজ চেষ্টা করি প্রতিদিনের শেষ মুহূর্তটা সুন্দর করে শেষ করতে, যেন আমার সাথে তাদের স্মৃতি এবং তাদের সাথে আমার স্মৃতিটা অ্যাটলিস্ট খুব মিষ্টি থাকে। যেন আমি যখন তাদেরকে মনে করি অথবা আমি যদি পৃথিবী থেকে চলে যাই, তারা যদি আমাকে মনে করে, যেন এতটুকু মনে থাকে যে আমি রাগ করে তাদেরকে কখনো গুড বাই বলি নাই। আজকে যারা 12 পাঁচল শুনছো, আমি তাদেরকেও বলবো, চেষ্টা করবে নিজের বাবা মার সাথে কখনো রাগ করে ঘুমাতে না। বিকজ ইউ নেভার নো কালকের দিনটা তুমি তাদের সাথে পাবে কিনা, আর তোমার সাথে তারা পাবে কিনা। পরবর্তীতে মারিয়াম যখন জানতে পারে যে অ্যানা অ্যাকচুয়ালি সেদিন স্কুলে যায় নাই, সে সারাদিন রাস্তায় একা একা ঘুরে বেড়াইছে এবং ক্লাউস তাকে রাস্তায় পেয়ে খেলার নাম করে বাসায় নিয়েই যেয়ে করে খুন করে ফেলছে, মারিয়ামের আরও গিল্টি ফিল হতে থাকে যে আমি কিভাবে ভাবলাম যে আমার মেয়ে স্কুলে চলে গেছে, আমি একবারও খোঁজ নিলাম না সারাদিন ধরে, আমি আবার ঘুমাইতে চলে গেলাম, আমি ফটোশ্যুট করতে চলে গেলাম, আর এই আমার মৃত্যুবরণ করলো। তো সব কিছু চিন্তা করে মারিয়াম অনেক গিল্টি ফিল করতে থাকে। মারিয়ামের মাথায় একটা জিনিস বারবার ঘুরতে থাকে, আমি যদি ওই দিন আমার মেয়ের সাথে আর্গুমেন্ট না করতাম, আমার মেয়ে বাসা থেকে বের হতো না, আমার মেয়ের সাথে এই জিনিসটা ঘটতো না, তার মানে আমি অ্যাকচুয়ালি দায়ী এই ঘটনার জন্য। এত কিছুর ভিতরে একটা অন্তত ভালো দিক ছিল যে ক্লাউসের ফিয়ন্সি সরাসরি নিজে এসে সাক্ষী দিয়েছে যে ক্লাউস অ্যাকচুয়ালি এই কাজটা করেছে। ক্লাউসকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসার পর যখন ক্লাউসকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অ্যানা ডেড বডি কোথায়, সে অ্যাকচুয়ালি আর বেশি সময় নেয় না, সে জানাই দেয় অ্যাকচুয়ালি কোথায় ডেড বডি আছে। ক্লাউসের কথা মতো পুলিশ অফিসাররা সেই প্লেসটাতে যেয়ে একটা কার্ডবোর্ডের একটা বক্স খুঁজে পায় এবং সেই বক্সটা খুলে দেখে অ্যানাকে অনেক টাইট করে ক্লাউস বেঁধে রেখেছে। ওর সেখান থেকেই অ্যাকচুয়ালি অ্যানার ডেড বডি পুলিশ অফিসাররা উদ্ধার করে। তবে তোমরা মনে হয় খেয়াল করে দেখেছো, কবরস্থানে অনেক ফ্যামিলি মেম্বারদের একসাথে কবর থাকে। তো যখন সেমিটারিতে মারিয়াম যায় এবং তাকে যখন জিজ্ঞাসা করে সেমিটারি ওখান থেকে একজন লোক যে আপনি কি একটা কবর জন্য প্লেস খুঁজতে আসছেন নাকি জোড়া কবরের জন্য, আপনি কীরকম প্লেস চান, মারিয়াম তাকে উত্তর দিয়েছে ডাবল। এখন একটা আমি ইউজ করব, আর একটা কিছুদিনের ভিতরেই লাগবে। মানে চিন্তা করো কতটা হার্ট ব্রেকিং জিনিসটা। হ্যাঁ, হয়তো বা মারিয়াম ওরকম পারফেক্ট মাদার ছিল না, বাট তার মেয়েকে হারায় সে অলরেডি ফিল করা শুরু করে দিয়েছে সে আর পৃথিবীতে থাকতে চায় না। না, পৃথিবীতে বেঁচে ছিল মাত্র 7 বছর, বাট এই 7 বছরের ছোট্ট শিশুটা এই ক্লাবে কত যে ফ্রেন্ড তৈরি করছে তোমাদের কোনো আইডিয়া নেই। মানে সব এখানে ড্রিঙ্ক করতে আসতো, বাট সব মানুষদের সাথে ও এত ভালো ব্যবহার করতো, মানে আসা যাওয়া করতে করতে অনেক মানুষ ওর বন্ধু হয়ে গেছিল। তো সবাই যখন জানতে পারে অ্যানা মারা গেছে, সবাই অনেক কষ্ট পায়। ওর ফিউনারালে মারিয়াম জায়গা দিতে পারে নাই, এত মানুষ আসছে অ্যানাকে শেষ টাইমের জন্য একবার মানে তাকে রেসপেক্ট দেওয়ার জন্য। অন্যদিকে ক্লাউসের ট্রায়াল স্টার্ট হয়ে গেছে। তো সেখানে যখন ক্লাউসকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন অ্যানাকে করেছেন এবং তাকে খুন করেছেন, ক্লাউস যেটা জানায়, আমি বাধ্য ছিলাম, অ্যাকচুয়ালি এটা ছাড়া আমার কোনো চয়েস ছিল না। মানে এই কথা শুনে সবাই অবাক, ইভেন জাজও অবাক যে মানে ক্লাউস যেটা জানায়, অ্যাকচুয়ালি 7 বছরের বাচ্চাটা আমাকে ইনসিস্ট করতেছিল ওর সাথে ইন্টিমেট হওয়ার জন্য। এই জিনিসটা শুনে তো আমি ভেবাচাকা খেয়ে যাই যে কী ব্যাপার, এত ছোট বাচ্চা আমাকে বলতেছে এগুলো করতে পারে। আমি বলছি ইম্পসিবল, আমি তোমার সাথে এগুলো করতে চাই না। এরপর বাচ্চাটা প্রচণ্ড খেপে যায়, এরপর বলে আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বলি কেন, টাকা কেন দেবো? মানে আপনি যদি আমাকে টাকা না দেন, আমি বাইরে যেয়ে সবাইকে জানাবো, আমার মাকে বলবো আপনি আমাকে ব্যাড টাচ করছেন, তারপর আমি দেখব যে আপনার আর মান সম্মান কোথায় থাকে। আমি তো অনেক টেনশন করতেছিলাম, এমনিতেই আমার
নাম অনেক খারাপ। এমনিতেই আমি রেজিস্টার প্রাপ্ত একজন সেক্স অফেন্ডার। কত কষ্টে আমি এরকম জেল থেকে বেরোইছি। এখন এই বাচ্চাটা আমাকে বলতেছে আমি যদি ওকে টাকা না দিই ও মানুষের কাছে বলে বেড়াবে আমি নাকি ওকে ব্যাড টাচ করছি। তো আমার ওই মুহূর্তে ওই মেয়েটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। একবার চিন্তা করো, ক্লাউস যখন জাজকে এই কথাগুলো বলতেছিল, সামনে মারিয়াম বসা, মারিয়ামের ভিতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছিল এই মুহূর্তে, যে এই লোকটা আমাকে করছে, আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে খুন করে আবর্জনার ভিতরে বক্সে টাইট করে বেঁধে রেখে ফেলে রেখে আসছে। 2 দিন পর তার লাশ পাওয়া গেছে। এখন এই লোক এসে বলতেছে আমার 7 বছরের বাচ্চা নাকি ইনসিস্ট করছে। একটা মায়ের জন্য এরকম একটা কথা হজম করা কখনো সম্ভব? এর সাথে সাথে ক্লাউসের লয়ার জাজকে যেটা জানায় যে জাজ আপনাকে এই জিনিসটাও দেখতে হবে, এই বাচ্চাটার অ্যাকচুয়ালি কিন্তু বড় হয়ে ওঠা 8-10টা বাচ্চার মতো না। বাচ্চাটা অ্যাকচুয়ালি খারাপ পরিবেশে বড় হয়েছে। বাচ্চাটার মা ক্লাবের একজন ওয়েট্রেস, আর বাচ্চা ছোটোবেলা থেকেই 40-50 বছর বয়সের মানুষদের সাথে তার উঠা বসা, সে ছোটোবেলা থেকেই এরকম। তো যখন সে অ্যাকচুয়ালি আমার মক্কেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করে তখন সে তাকে এইসব কথাবার্তা বলে, কারণ ক্লাব থেকে সে এগুলোই শিখেছে, তার জন্য এগুলোই নর্মাল। এবং সে আগে থেকেই জানে ব্যাড টাচ কাকে বলে, গুড টাচ কাকে বলে, এবং এগুলো দিয়ে কিভাবে এরকম সহজ সরল মানুষদেরকে ব্ল্যাকমেল করতে হয়। সর্বশেষে ক্লাউস যে কথাটা বলে যে আমি এমন একটা পর্যায়ে যে অ্যাকচুয়ালি অ্যানাকে খুন করেছিলাম, ওই মোমেন্টটাতে আমি অ্যাকচুয়ালি হরমোনাল ডিসব্যালেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর এটার কারণে জার্মান গভর্নমেন্ট দায়ী, কারণ ওরা যে ইঞ্জেকশন আমাকে দেয়, এই ইঞ্জেকশনের কারণে আমার বডিতে মাঝে মাঝেই এরকম হরমোনাল ডিসব্যালেন্স হয়। তো আমি ইচ্ছা করে এই খুনটা করি নাই। এই সিচুয়েশনটাই হতো না যদি কিনা জার্মান গভর্নমেন্ট আমার গায়ে এরকম টাইপের ইঞ্জেকশন পুশ না করতো। সো এখন সব দোষ জার্মান গভর্নমেন্টের। একজন পেডোফাইলার, সেক্স অফেন্ডার, এইগুলোতে কোনো দোষ নাই। এইসব কথা শোনার পর বলতে পারো একটা পর্যায়ে মারিয়মের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানে ওর পক্ষে এইসব কথাবার্তা আর সহ্য করা পসিবল ছিল না। এখন চলে আসি আজকের 12 প্যাচেলের মেন দিনে, 1981 সালের মার্চ মাসের 6 তারিখ। সেদিন অ্যাকচুয়ালি ক্লাউসের 3য় ট্রায়াল হওয়ার কথা। সকালবেলা অনেক ঠান্ডা, এর ভিতরে চিপচিপ বৃষ্টিও পড়ছে। সেদিন অ্যাকচুয়ালি ট্রায়ালের যেসব পাবলিকদের আসার কথা তারা ওই মুহূর্তেও এসে পৌঁছায়নি। কেবল মেন মানুষরা সবাই এসে পৌঁছেছে, এখনও জাজেরও আসা বাকি আছে। কেবল ক্লাউসকে পুলিশ অফিসাররা এনে তার জায়গাতে বসিয়েছে এবং মারিয়ামও চলে আসছে। তো ক্লাউস এসে যার মানে ওর সিটে কেবল বসছে, মারিয়াম একটা লং কোট পরে আসছে, ক্লাউস এখানে বসা, মারিয়ম একটু ওর সামনে এসেই দাঁড়াইছে। সবাই যেটা বলে যে মারিয়ম ঠিক ওর মুখোমুখি দাঁড়ায় বিড়বিড় করে কী জানি বলতেছে, কেউ শুনে নাই ও চলে মাম্বালিং করে কী বলতেছিল, কী বলতেছে। অ্যাকচুয়ালি সবাই চিন্তা করে মরিয়ম মেয়ে যেহেতু হারাই ফেলছে, ভারসাম্যহীন, ওর মনে মনে ও গালি দিতেছে ওর মেয়ের মার্ডারকে দেখে, আর কি হবে। সো এইরকম একটা পর্যায়ে হঠাৎ করে মারিয়াম তার ব্যাগ থেকে 22 ক্যালিবার 12টা পিস্টল বের করে এবং সেটা একদম এম করে ক্লাউসের মুখের দিকে ধরে 1, 2, 3 এরকম করে 8টা গুলি করে। 8টা গুলির ভিতরে 2টা গুলি মিস হয়, বাকি 6টা গুলি ক্লাউসের গায়ে যেয়ে পড়ে। ক্লাউস ওই মুহূর্তে এরকম এই সাইডে ঘোরা অবস্থায় ছিল, ওর সারা গায়ে গুলি লেগে যায়। ক্লাউস ইমিডিয়েটলি ওখানে মৃত্যুবরণ করে। আশপাশে সবাই একদম অবাক হয়ে গেছে, মানে এটা হলোটা কি? মানে কোর্টে কেউ কাউকে গুলি করতে পারে, তখন পর্যন্ত অ্যাকচুয়ালি এটা হয় নাই। মানে এই ঘটনার পরই অ্যাকচুয়ালি মেটাল ডিটেক্টর চেক করা, সবাইকে সার্চ করে দেন কোর্টে নিয়ে যাওয়া, এগুলো শুরু হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু এগুলো ছিল না। হয়তোবা এই পিকচারটার ভিডিও ক্লিপ তোমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটকে অনেকেই দেখছো, আমি অনেকবার দেখছি যে এখানে লিখছে যে মা নিজের হাতে তার মেয়ের শাস্তি দিছে, আই ফর অ্যান আই।
তো আমি অলওয়েজ চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি এটার পিছনে, কেন এই ঘটনাটা ঘটছে। যেহেতু ওই মুহূর্তে মারিয়ামের নামটা আমি জানতাম না, আমি সার্চ দিয়ে অ্যাকচুয়ালি স্টোরিটা খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি যখন অ্যাকচুয়ালি এর পিছনে স্টোরিটা জানতে পারি, এরপরে আমি চিন্তা করি না, আমি তোমাদের সাথে 12 প্যাচালের মাধ্যমে এটা শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি এর পিছনের স্টোরিটা অনেক মর্মান্তিক। ইমিডিয়েটলি পুলিশ অফিসাররা মারিয়ামকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তার যখন ইন্টারভিউ নেয় এবং তাকে আস্ক করে যে সে এই গানটা কোথায় পাইছে, মারিয়াম বলে যে আমি তো ক্লাবে জব করি, অনেকেই দেখা যায় তাদের গানগুলো টেবিলের উপর রেখে ড্রিঙ্কস খায়, আমি ওখান থেকেই উঠাই নিচ্ছি। ও স্পেসিফিকলি কারো নাম বলে না, জাস্ট বলে আমি এখান থেকে উঠাই নিয়ে চলে আসছি। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আপনি এটা কি ক্লাউসকে মারার জন্য আজকেই নিয়ে আসছেন? মারিয়াম যেটা বলে যে অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এই গানটা আমার কাছে সেদিন থেকেই আছে যেদিন অ্যানা মারা গেছে। অ্যানা যেদিন মারা গেছে এরপর থেকে আমি অনেক ইনসিকিউরিটিতে ভুগতেছিলাম, আমার অনেক এনজাইটি হচ্ছিল, আমি নিজের লাইফের কোনো সিকিউরিটি পাচ্ছিলাম না, আমি কি করব বুঝতেছিলাম না। তো সেলফ ডিফেন্সের জন্যই বলতে পারেন এই বন্দুকটা আমি আমার কাছে রেখেছিলাম। জিজ্ঞাসা করে যে তাহলে ওই মুহূর্তে আপনি কেন ক্লাউসকে মারছেন? বলছে ওইটা জাস্ট ওই মুহূর্তের ডিসিশন ছিল, ওই মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না, ও যেহেতু প্রতিদিনই আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিল, ওই মুহূর্তে আমি একদমই রাগে ক্ষোভে ফেটে পড়ে ওই কাজটা করছি। আমার কাছে প্রতিদিনই বন্দুক থাকে, বাট ওই দিন জাস্ট আমি আমার কন্ট্রোল হারাই ফেলছিলাম আর আমি কাজটা করে ফেলছি। বাট ওখানে যে ওই কাজটা করব বলে প্রি প্ল্যান করে আমার কাছে আমি বন্দুকটা রাখিনি, আর আমি ওই দিন ওইটা নিয়ে কোর্টে যাইনি। পুলিশরা মারিয়ামকে একদমই বিশ্বাস করতেছিল না। এর রিজন, মারিয়াম যেভাবে টার্গেট করে অ্যাকচুয়ালি ক্লাউসকে মারছে এবং যেই অ্যাকুরেসিতে মারছে, ও 8টা গুলি করছে, 8টা গুলির ভিতরে 6টা গুলি ওর গায়ে লাগছে, যেটা দেখে একদমই বোঝার উপায় নাই যে প্রথমবারের মতো মারিয়াম গুলি করছে, যেটা দেখে মনে হচ্ছে কোয়াইট প্র্যাকটিস করছে সে। মারিয়ামের যখন ইন্টারোগেশন চলতেছিল তখন মারিয়ামের মেন্টাল হেলথ চেক আপ করার জন্য কিছু ডক্টরও আসে, যেহেতু এরকম ডেঞ্জারাস ও এরকম একটা কাজ করছে। তো ডক্টর এসে মারিয়ামকে সাদা কাগজ আর একটা কলম দেয় এবং ওকে বলে যে তুমি কিছু একটা লেখো। মারিয়াম বলে আমি কী লিখবো? বলে যেটা তোমার মনে আসছে। কারণ ওনারা অ্যাকচুয়ালি মনে হয় দেখতে চাচ্ছিল যে রাইট নাও মারিয়ামের মাথার ভিতরে কী চলতেছে। মারিয়াম একটা জিনিসই লেখে, আই ডিড ইট ফর ইউ অ্যানা। এই কথাটা লেখার পর মারিয়াম 7টা লাভ আঁকে এটা নিচে, আর 7টা লাভ দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে তার মেয়ের এই পৃথিবীতে যে 7 বছর সে বেঁচে ছিল। যদিও মারিয়াম তার মেয়ের হত্যাকারীকে, তার মেয়ের রেপিস্টকে সে নিজের হাতে শাস্তি দিয়েছে, বাট সেও তো আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাই তার তো একটা শাস্তি হবে, তাই তাকে জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আর এই নিউজটা যখন মানে পুরো জার্মানবাসীরা জানতে পারে, সবাই ক্ষোভে ফেটে যায় যে কেন এটা করা হচ্ছে। একজন মা হিসাবে মারিয়ামের যা করা উচিত সে সেটাই করছে, যেটা গভর্নমেন্ট করতে পারে নাই মারিয়াম এক নিমিষে সেটা করে দেখাইছে। ওই সময় জার্মানের সব সিটিজেনরা মারিয়ামকে সাপোর্ট করতেছিল, আর তারা বলতেছিল আমরা বুঝতেছি ও কেন ওই মুহূর্তে কী করছে, ওর জায়গায় আমি হলেও সেম কাজটা করতাম। তো জেলখানায় বসে মারিয়াম তার ট্রায়ালের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে মারিয়ামের ডক্টর তার জন্য অনেক ওয়ারিড ছিল, বিকজ উনি যে বলতে থাকেন যে আমরা চাচ্ছি অ্যাটলিস্ট তাকে মেডিকেল গ্রেডের রিলিজ দেওয়া হোক, মানে তাকে নর্মালি রিলিজ না দেওয়া হলেও তাকে অ্যাটলিস্ট হসপিটালে পাঠানো হোক, বিকজ তার মেয়েকে সে কিছুদিন আগে হারিয়েছে, সে এমনিতে ডিপ্রেশনে ছিল, এরপর সে আইন নিজের হাতে তুলে নিয়েছে, সে সম্ভবত রাইট নাও প্রপার অবস্থাতে নাই, মানে রাইট নাও তার মানসিক অবস্থা ভালো না, সে একা একা থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। বাট প্রসিকিউটররা মারিয়ামের ব্যাপারে অনেক হার্ট ছিল, ওনারা যেটা জানায় যে হ্যাঁ মারিয়ামের সাথে যা হয়েছে খারাপ হয়েছে, আর উনি একজন খারাপ মানুষকেই খুন করছে, কিন্তু দিন শেষে উনি আইন হাতে তুলে নিছে। এই জিনিসটাকে আমরা যদি একটু লাই দিয়ে দিই, আর কিছুদিন পর এরকম হাজার হাজার ঘটনা জার্মানিতে ঘটতে থাকবে, তারপর কি আমরা সবাইকে সাপোর্ট দিব? তো যে কারণে যতই তার ডক্টর বলুক যে তাকে মেডিকেল গ্রেডে একটু রিলিজ দেওয়া হোক, তাকে ডাক্তারের কাছে পাঠানো হোক, হাসপাতালে পাঠানো হোক, তাকে কোনো রকমের
হেল্প আউট করা হয় নাই। মারিয়ামের কেসের ট্রায়াল টোটাল চলেছিল প্রায় 4 মাস ধরে। মারিয়ামের লয়ার জাজকে যেটা জানায় যে ক্লাউস অ্যাকচুয়ালি মারিয়ামের ফ্যামিলির সাথে যা করছে, তার মেয়ের সাথে যা করছে, মানে সে অ্যাকচুয়ালি বাধ্য করছে মারিয়ামকে এরকম একটা ডিসিশন নিতে। ওই মুহূর্তে এরকম টাইপের একটা কাজ করা ছাড়া মারিয়ামের আর কিছু করার ছিল না। বাট প্রসিকিউশন যেটা বলে যে এটা বললে হবে না যে মারিয়াম অ্যাকচুয়ালি তার মানে আউট অফ হার মাইন্ড ছিল, এর রিজন সে জেনে বুঝে নিজের পকেটে করে বন্দুক নিয়ে আসছে এবং সেই বন্দুকটা ক্লাউসের দিকে এম করে 1বার 2বার না 8বার করছে। 8বারের ভিতর 6বার ক্লাউসের গায়ে লাগছে এবং ইমিডিয়েটলি ক্লাউস সেখানে মৃত্যুবরণ করছে। তার মানে উনি যা করছে উনি জেনে বুঝে করছে। তোমাদেরকে বলতেছিলাম না যে মারিয়াম বিড়বিড় করে কি জানি বলতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তো পুলিশ অফিসারও তো মারিয়ামের আশপাশ দিয়ে ছিল। তারা যেটা জানায় যে মারিয়াম ওই মুহূর্তে বিড়বিড় করে বলতেছিল যে পিকটার আমি পিছন দিকটাই পাইলাম গুলি করার জন্য, সামনের দিকটা পাইলাম না। সামনের দিকটা পাইলে একদম মুখে গুলি করতাম। ওই মুহূর্তে ক্লাউসের জন্য সে ইউজ করছিল, যেটা কিনা ঠিকই আছে। তো সবাই যেটা বলে ওই মুহূর্তে যে মারিয়ামের যদি ওই মুহূর্তে ব্রেন একদমই কাজ না করতেছিল, মানে ও যদি একেবারে মানে মাইন্ড লস্ট হয়ে ওকে গুলি করে থাকে, বিড়বিড় করে এগুলো কীভাবে বলতেছিল। যদিও বা জাজও বুঝতে পারতেছিল হয়তো বা মারিয়াম প্রি প্ল্যান করে মার্ডারটা করেছে, বাট অ্যাকচুয়ালি তাকে কোনো বড় শাস্তি জাজের পক্ষেও দেওয়া পসিবল ছিল না ওই মুহূর্তে। কজ মারিয়ামের পক্ষে পুরো কান্ট্রি ছিল, পুরো কান্ট্রি বাইরে ওয়েট করতেছে যে যদি মারিয়ামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে আমরাও দেখে নিব হোল গভর্নমেন্টকে। সো যত শর্ট শাস্তি দিয়ে এই কেসটা শেষ করা যায় মানে জাজ সেটাই চেষ্টা করতেছিল। তো মারিয়ামকে শেষমেশ 6 বছরের শাস্তি শোনানো হয়, বাট অনলি 3 বছরের শাস্তির পর তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। ফাইনালি 3 বছর পর মারিয়াম যখন জেল থেকে রিলিজ পায় তাকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে। অনেক নিউজ পেপারে তাকে নিয়ে অনেক নিউজ ছাপানো হয়। তো এখান থেকেই অ্যাকচুয়ালি ওর পাস্ট নিয়ে মানে অনেকের আগ্রহ হয় না যে ধরো হঠাৎ করেই এখন অনেকে ভাইরাল হয়েছে, ওখান থেকেই দেখবো অনেকে আমরা জানার চেষ্টা করি আচ্ছা ওর পাস্ট কি, এটা মানুষের নেচার। তো সেখান থেকেই হঠাৎ করে সবাই জানতে পারে অ্যাকচুয়ালি ওর বাবা কে ছিল। ওর বাবা ছিল একজন সোলজার, যে কিনা হিটলারের ক্লোজ পার্সন ছিল। সোলজারদেরকে ওই মোমেন্টে অনেক খারাপ মানুষ বলে বিবেচনা করা হতো, যেরকম আমাদের দেশের বাচ্চাকার। সো এই জিনিসটা জানার পর যারা এতদিন ধরে মারিয়ামকে সাপোর্ট করতেছিল তারা মারিয়ামের এগেনস্টে চলে যায়। ও মাই গড, আমরা এতদিন ধরে কার পক্ষ নিয়ে কথা বললাম? সেই সোলজারের মেয়ের, এইরকম ফ্যামিলির মেয়ের, যারা এতদিন ধরে আমাদের দেশের এত মানুষদেরকে খুন করছে। তো যেটা হয় যে মানুষরা এতদিন ধরে মারিয়ামকে মাথায় নিয়ে রাখছিল একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া স্টার্ট করে। মারিয়াম যখন জেল থেকে বের হয় তখন তার বয়স 35 বছর। ও জেল থেকে বের হওয়ার পরই এই জাজমেন্টালের হিটটা খুব ভালো মতোই রিয়েলাইজ করতে পারতেছিল। তাই কোনো কিছু না বলেই ও আস্তে করেই বলতে পারো মিডিয়ার আড়ালে তার লাইফটাকে সে গুটিয়ে নেয়। জেল থেকে বের হওয়ার বেশ কিছুদিন পর একজন লোকের সাথে মারিয়ামের পরিচয় হয়, যাকে কিছুদিনের ভিতরে মারিয়াম বিয়ে করে ফেলে। আর বিয়ের কিছুদিন পর মারিয়াম তার হাজব্যান্ডকে নিয়ে নাইজেরিয়াতে চলে যায়, কারণ তার হাজব্যান্ড নাইজেরিয়াতে একজন জার্মানি ভাষার টিচার। যেহেতু রাইট নাও জার্মানের মানুষরা মারিয়ামকে একদমই পছন্দ করছে না, অনেক জাজমেন্টাল চোখে দেখছে। মারিয়াম ওই সময় চিন্তা করে এই মুহূর্তে আমার এখানে না থাকাই ভালো হবে। আর ওর হাজব্যান্ড ওকে বলে যে হ্যাঁ আমরা এখান থেকে চলে যাই, কয়েক বছর আমরা পরে যখন আসবো হয়তো বা মানুষ তখন তোমাকে ভুলে যাবে। মারিয়াম নাইজেরিয়াতে যেয়ে তার হাজব্যান্ডের সাথে বেশ কিছুদিন সুন্দর সময় কাটাতে থাকে। বাট এই সুন্দর সময়টা ও আর বেশি দিন কাটাতে পারে না, কজ কিছুদিনের ভিতরে তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। তখন তার বয়স মাত্র 46 বছর। আর ডক্টরের কাছে যাওয়ার পর মারিয়াম জানতে পারে অ্যাকচুয়ালি সে তার ক্যান্সারের লাস্ট স্টেজের দিকে চলে আসছে, সে আর বেশি দিন বাঁচবে না। এরপর সে তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে
চলো আমরা জার্মানিতে ফিরে যাই, অ্যানার কাছে যাওয়ার আমার সময় চলে এসেছে। তো ফাইনালি মারিয়াম সেখানেই ব্যাক করে যেখানে সে জন্মগ্রহণ করেছিল, জার্মানিতে, এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। আর অ্যানাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, মারিয়ামকে ঠিক ওখানেই কবর দেওয়া হয়। মা আর মেয়ের একই জায়গায় কবরস্থান। আফটার অল মারিয়াম এটাই চেয়েছিল। সো এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।